একাত্তর জার্নালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মিথিলা ফারজানা। আর আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে জানেন, কারণ প্রতিদিন আমরা এই সময় হাজির হই সারাদিনের খবরাখবর নিয়ে, এবং সেই খবরাখবরের মধ্যে যেগুলো সবচেয়ে উল্লেখযোগ্য খবর, অর্থাৎ আগামীকালকে সকালের পত্রিকার শিরোনাম হিসেবে আসবে, সেগুলো পত্রিকা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। আর প্রতি মুহূর্তের অনলাইন ভিত্তিক যে নিউজ পোর্টালগুলো আছে সেগুলো তো থাকবেই আমাদের সঙ্গে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আর সঙ্গে থাকবেন সংবাদ বিশ্লেষক, সাংবাদিক মানুষ, গণমাধ্যমের মানুষরা আমাদের অতিথি হিসেবে, যেমনটি আজকেও আছেন। আজকে আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আজকে একটু যদিও প্যারিস নিয়ে কয়েকদিন ধরেই খবরাখবর আমাদের কাছে আছে, নিশ্চয়ই প্যারিসের প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে যে বিষয়ে আসতে চাই সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার ফুটবল দল বাংলাদেশে এসে পৌঁছেছে এবং আগামীকালকেই তাদের সাথে খেলা, কিছুক্ষণ পরেই আসলে আগামীকাল, এবং আগামীকালকেই তাদের সাথে খেলা। জনাব জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে শুরু করছি। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল কিন্তু এর আগে আসেনি নিরাপত্তার ফুটবল কারণে। দল আসার যে প্রথম ধাক্কাটা খেলাম সেটা হচ্ছে ওয়েস্টার্ন হোটেলের আশেপাশে মনে হচ্ছে যে ক্যান্টনমেন্টের মতো একটা অবস্থা, যেখান দিয়ে আমি আসলাম। নিরাপত্তা তো অবশ্যই প্রয়োজনীয়। অস্ট্রেলিয়া ফুটবল দল আসতে পারলো, ক্রিকেট দল আসতে পারলো না, এটা নিয়ে তো অনেক মজার কথাবার্তা আছে। যেমন যেটা বলা হচ্ছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসলে হয়তো নিরাপত্তার চেয়ে বড় হচ্ছে তারা বাংলাদেশের পারফরমেন্সের জন্য ভয় পেয়েছে, এমন কথাবার্তা আছে। তবে আমি যেটা মনে করি যে যেটা বলা হয়েছে, একজন আলাপ হচ্ছিল ক্রীড়াঙ্গনের একজনের সঙ্গে যে ফুটবল আসলো ক্রিকেট আসলো না কেন, এটার একটা ব্যাখ্যা আছে এমন যে ক্রিকেটটা 16 দিনের ট্যুর ছিল, সেজন্য তারা হয়তো ততটা, কারণ 16টা দিন তাদেরকে নিরাপত্তা দিতে হতো। আর ফুটবল তারা আজকে এসছে, আপনি জানেন যে তারা প্র্যাকটিসের জন্য আর দুদিন আগে আসার কথা ছিল, সেটা তারা সিঙ্গাপুরে করেছে। আজকে তারা এসছে, কালকে খেলবে, কালকে রাতে হয়তো চলে যাবে। বলা হচ্ছে যে নিরাপত্তার সময়টা কম, যার জন্য এটা হচ্ছে তাদের দিকের কথা। আমি যেটা মনে করি, বাংলাদেশ কখনোই কোনোভাবেই নিরাপত্তাহীন একটা দেশ ছিল এমন না, বা অস্ট্রেলিয়া আসলেই যে এমন কিছু হয়ে যেত এমন না। আর এটাও তো তারা অ্যাভয়েড করতে চেয়েছিল, কিন্তু ফিফার বলিষ্ঠ ভূমিকা বা ফিফা জোর দিয়েছে বলে তারা এসছে। একইভাবে যদি আমরা আইসিসি ওইভাবে এটা এশিওর করতে, তাহলে হয়তো ক্রিকেট দলও আসতো। তো আইসিসি there are many ifs and buts, এবং অনেক বিতর্ক টিতর্ক ছিল আইসিসির কমান্ডিং নিয়ে, যার জন্য আইসিসি যদি স্ট্রিক করতো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আসতে হতো। এবং ফুটবল দল আসার জন্য কালকে হয়তো নগরবাসী কিছুটা ঝামেলা পড়বে, ভোগান্তিতে পড়বে, কারণ যেটা শোনা যাচ্ছে স্টেডিয়ামের চারপাশে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে, এবং স্টেডিয়ামের আমাদের যেটা মিরপুর স্টেডিয়ামে, সরি আমাদের এই যেটা আমাদের ন্যাশনাল স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হবে, এটার চারপাশের রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়, নারায়ণগঞ্জ ওই সাইডের এলাকার মূল রোড, কিন্তু ওটি আসলে আমাদের প্রধান বাণিজ্যিক এলাকা বটে, প্লাস আশা ওই পাশের কিন্তু পুরোটাই বন্ধ হয়ে যাবে। আমি জানি না কালকে, তারপরে কালকে আবার আরেকটা বিষয় আছে যে রায়ের একটা আপিলের ব্যাপার আছে। তো কালকে ঢাকা শহরের অবস্থা কি হবে, এবং ঢাকাবাসীদের কালকে গড হেল্প দেবে, এর আর কিছু বলার নেই। একই রকমই। এবং অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল না আসাটা আমাদের জন্য একটু মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, কারণ যে কারণগুলো তারা চিহ্নিত করছিল, এটা মনে রাখতে হবে যে এটার পেছনে একটা বৈশ্বিক ব্যাপার আছে বা সমসাময়িক অনেক ঘটনা জড়িত। এর জন্য যে একটা দেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে বা আমাদের এখানে আসা যাবে না, আমরা একটা দলকে নিরাপত্তা দিতে পারবো না, বিষয়টা তেমন না। জিম্বাবুয়ের টিম খেলে গেল, তো তারাও তো আমাদের বিদেশি দল ছিল, আমরা কি তাদের নিরাপত্তা দিইনি? খেলাকে অনুষ্ঠিত হয়নি। তো সেক্ষেত্রে তারা আসছে না, এটা ভালো, এটা সাধুবাদ জানানো উচিত আমাদের প্রাথমিকভাবে, যে ঠিক আছে তারা প্রশিক্ষণ একটু দূরে করেছেন এবং তারপরেও তারা শেষ পর্যন্ত আসছেন। এবং যে কথা উনি বললেন যে এটা তো অনেক ধরনের রাজনীতি আছে, তো নিরাপত্তার এই ধরনের বিষয় আমরা হয়তো অত শক্তিশালী দলের দেশ না দেখে হয়তো আমরা এই অজুহাতগুলো তুলতে পারি না, আমাদের যেতে হয় খেলতে। পাকিস্তানে আমাদের মেয়েদের দলকে পাঠানো হয়েছে, এবং মানে একেবারে যদি নিরাপত্তা সত্যি ঘাটতি বলি, তাহলে তেমন একটা অঞ্চল সেটা তো, তারপরেও তো আমরা সেখানে ওই কাপড় অন্তত করিনি যে পাঠানো যাবে না। আর এই ধরনের দল যখন আসে তখন তো বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করাই হয়। এবং আপনি জানেন যে আমাদের মতো খুব সাধারণ চুনোপুটি মানুষরাও যখন দু একটা আনুষ্ঠানিক কোনো সফরে যায়, এই ধরনের কোনো একটু নিরাপত্তার সমস্যা আছে, সেখানেও যে পরিমাণ প্রহরা আমরা পাই, সেটা আপনি নাইজেরিয়া বলেন, পাকিস্তান বলেন, বা অন্য জায়গায় যাবেন, আগে পিছিয়ে হয়তো 2 ভ্যান পুলিশ থাকে, সবকিছু থাকে। তো সেখানে আমরা অনুমান করতে পারি এরকম একটা দল যখন আসে, জাতীয় দল, তার পেছনে কি পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা একটা দেশ করবে। আর আমরা কিন্তু অত খুব দরিদ্র দুর্বল, যেমন নিরাপত্তা ব্যবস্থা নেই, ওই ধরনের দেশ বাংলাদেশ না, তাই না? সে যথেষ্ট
নিরাপত্তা দানে আর্থিক অভ্যস্ত একটা দেশ। নিরাপত্তার ঘাটতির বিষয়টি এখনো একেবারেই বোধহয় কিছু সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের মধ্যে আমি ওই কারণে শুরুতে বলছিলাম যে প্যারিসের মতন র্যান্ডম না, কিলিং আমি এর মধ্যে বলছিলাম দিয়ে যে আমরা তো যে যাইনি। ঘটনাগুলোর কারণে এই দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছিল সেটা তো শুধু আমাদের সমস্যা না, এবং সেটা নিয়মিত ঘটনাও না যেটা একেবারে এক দশক জুড়ে বা অন্য, আমি কোন দেশের নাম বলতে চাই না যে একেবারে সেখানে প্রতিনিয়ত ঘটছে। আমি কিন্তু বলেছি ঘটছে, এরকম দেশ ঘটছে। আছে। আমি বলছি যে আমাদের এই ঘটনাগুলোর পেছনে অনেক প্রেক্ষাপট আছে, তার সঙ্গে একটা খেলা যাবে না, দুটো দল আসতে পারবে না, স্টেডিয়ামে আমরা একেবারে নিরাপত্তা দিতে পারবো না, বিষয়টা তো এরকম না। এবং সবচেয়ে বড় কথা যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, তার অনেক গুরুত্ব রয়েছে, যে কারণে তিনি আসতে পারবেন না। আর জিম্বাবুয়ে অপেক্ষাকৃত কম অর্থনৈতিক শক্তিশালী দেশ, তার অত বিশ্ব পরিমণ্ডলে নাম ডাক নাই দেখে তিনি আসতে পারবেন, ব্যাপারটা এইভাবে দেখান। অতএব সবকিছুর পরে তারা যে রাজি হয়েছে, এটাই আমার মনে হয় যে ফুটবল দল তো আসলো, তাই না? ফুটবল দল আসছেন, এটার জন্য আমরা সাধুবাদ জানাই। আর ঠিক আছে, আমরা যদি এখানে তাদেরকে একটা ভালো পরিবেশ নিশ্চয়তা নিরাপত্তা দিতে নিয়ে পারি, ভাবছেন অস্ট্রেলিয়া? আরো আনন্দের কথা। ভাবছে না। ভাবছে না। প্রথম আলো বলছে যে নিরাপত্তা নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া, যদিও একটি এক্সক্লামেশন মার্ক আমি দেখতে পাই, বিশ্বাসযোগ্য চিহ্ন দেখতে পাই। উনি দেখেন ওদের অধিনায়কই বলছেন যে নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি, এটা অন্যদের দায়িত্ব। এখন দেখুন, যাদের দেশ সেই যদি নিরাপত্তা নিয়ে না ভাবে, তাহলে তো ক্রিকেটের ক্ষেত্রে বলতে পারি যে ক্রিকেটের কথা হচ্ছে আমরা এটা অন্যদের দায়িত্ব, তো ক্রিকেটের বেলায় কিন্তু দায়িত্ব আমি ওইটাই বলছিলাম যে ক্রিকেটের ক্ষেত্রেও সর্বোচ্চ যে সংস্থা আছে তারা দায়িত্ব তো দরকার নেই, যদি নিজের দেশই মনে করে যে নিরাপত্তা এনশিওর করা হয়েছিল যে কিন্তু আমি, আপনারা দুজন মানে সাংবাদিকতার ছাত্র আছেন, মানে সবাই আমরা ছাত্র বিশ্বজোড়া পাঠশালা, মানে এই বিস্ময়সূচক চিহ্নটির আসলে মানে কি? এটা যে ক্রীড়া প্রতিবেদক কেন দিয়েছেন, তার মানে হয়তো একটু অস্বস্তি তাদের মধ্যে আছেন, আমাদের মধ্যে আছে, আমি ঠিক শিরোনাম থেকে বুঝতে পারছি না। কিন্তু এটা তো মানে অস্ট্রেলিয়ার অধিনায়ক তো খুব বোল্ডলি বলেছে, স্পষ্ট বলেছেন, তাহলে এই বিস্ময়সূচক চিহ্নটির মানেটা কি? এটা বোধহয় মানে ওই যে যেটা বললেন আর কি, ক্রীড়া তার মধ্যে বোধহয় একটু অস্বস্তি আছে, তার মধ্যে এতদিন আসতে চাইলেন না, এখন অস্বস্তি আছে। যাই হোক, আমরা এই নিরাপত্তার বাইরে একটু খেলাটা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম রনি, ক্রীড়া প্রতিবেদক, pdnews24.com, এবং বাড়িধারা স্টুডিও থেকে তিনি যুক্ত হয়েছেন। আরিফুল ইসলাম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এতক্ষণ নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, আশা করছি আপনি শুনতে পেয়েছেন সেই আলাপ। সেই আলাপে যদি কিছু যুক্ত করা থাকে নিশ্চয়ই আপনি যুক্ত করবেন, কিন্তু তার বাইরে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এর আগে বাংলাদেশের ফুটবল দল অস্ট্রেলিয়ার সাথে খেলেছে এবং সেটা আমাদের জন্য খুব একটা সুখ স্মৃতি না। মানে এইবারের স্মৃতিটা কেমন হবে বলে মনে করছেন? শুধু যদি খেলার দিক থেকে চিন্তা করেন মাঠের ফুটবল, তাহলে খুব বড় কিছু আশা আমরা করতে পারি না আসলে। আগের ম্যাচটাতে তাজিকিস্তানের কাছে বাংলাদেশ ৫-০ হেরে এসেছে, যদিও সেখানে অনেক ভেরিয়েবলস ছিল, ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, ৪ ডিগ্রি তাপমাত্রায় আমরা খেলতে অভ্যস্ত না। বাট স্টিল মানে তাজিকিস্তান আমাদের সমপর্যায়ের দলই বলা যায়। বাংলাদেশে ওরা যখন এসেছিল ১-১ ড্র হয়েছিল, সেই দলের কাছে আমরা ৫-০ হেরে এসেছি। তো অস্ট্রেলিয়া তো আরো উপরের সারির দল মানে বিশ্ব ফুটবলে, আমাদের সাথে র্যাঙ্কিং এ ১২০ ধাপ তারা এগিয়ে। তো অস্ট্রেলিয়ার কাছেও আসলে মানে বিপক্ষে খুব বেশি কিছু আশা করা যায় না। মানে ম্যাচের ফল নিয়ে আসলে সংশয় নেই, ব্যবধানটা এটা ভদ্রস্থ করাটাই হয়তো মানে চেষ্টা থাকবে, আসলে এটা বাস্তবতা। মানে ভদ্রস্থ বলতে আমরা ঠিক কতটা আশা করছি সেটিও একটি প্রশ্ন নিশ্চয়ই। না, আশাটা তো আসলে ডিপেন্ড করে কিভাবে দেখছেন। বাট আমরা ৪-০, ৫-০ যে কোনো কিছু হতে পারে। আমরা যদি ২-০তেও হারি, যতটা কমিয়ে আনা যায় সেটাই বলছিলাম যে পরাজয়ের ব্যবধানটা একটু ভদ্রস্থ করার চেষ্টাই থাকবে হয়তো। জি, আর একটা কথা আছে সম্মানজনক হার, ব্যাপারটা এমনটি আমরা আশা করি। সম্মানজনক হারটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানে এই জায়গাটাই আমি জানতে চাই আরিফুল ইসলাম রনি, যারা আমাদের কোচ এবং যারা মানে তারা আসলে কিভাবে দলকে তৈরি করার চেষ্টা করছেন। আমি শুধু শারীরবৃত্তীয় দিক থেকে জানতে চাই না, আমি আরো জানতে চাই মানসিকভাবে তারা আসলে কিভাবে তৈরি করার চেষ্টা করছেন দলকে। আপনাদের কাছে কোনো খবর আছে নাকি? কাজটা খুব টাফ। আপনি মানে একটা দল যখন ক্রমাগত হাতে থাকে, সেই দলকে ইন্সপায়ার করা খুবই টাফ। আর আমরা তো আমাদের প্লেয়ারদের সেই সাপোর্টটা দিতে পারি না। মানে কোচ হলো নতুন, মাত্র কয়েকদিন আগে জয়েন করেছেন, আমাদের সেই মানে ট্রেনার নেই, খুব ভালো মানের ট্রেনার নেই, আমাদের কম্পিউটার অ্যানালিস্ট নেই, আমাদের প্লেয়াররা মানে ভালো মতো খাওয়া দাওয়ার যে পুষ্টিটা আমাদের দেওয়া উচিত সেটা আমরা ইনশিওর করতে পারি না। তাদের যে ম্যাচ ফিটা দেওয়া উচিত, তাদের যে অ্যালাউন্স দেওয়া উচিত, সেটা আমরা ইনশিওর করতে পারি না। এটা একদিন দুদিনের ব্যাপার না, দিনের পর দিন এটা হয়ে আসছে। তো মানে খুব বেশি কিছু আশা করতে পারি না। আর অস্ট্রেলিয়া তো মানে যেটা বললাম, নিয়মিত বিশ্বকাপ খেলছে, বিশ্ব ফুটবলের একটা উপরের সারির দেশ, তাদের সাথে সেই কম্পারিজনটাই আসলে আসে না আমাদের। আমি যেটা জানতে চাচ্ছি, আমরা আজকে দেখলাম যে বাংলাদেশের প্রস্তুতির কথা আপনি বলছেন, তো আজকে বা মানে গত প্র্যাকটিসে অধিনায়ক সহ ১০ জন খেলোয়াড় যায়নি। মানে এটা মানে এরকম একটা গুরুত্বপূর্ণ খেলার আগে
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সহ বেশ কিছু প্লেয়ার প্র্যাকটিসে যায়নি। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? মানে এতে বিষয়টা কি এরকম, একটু যোগ করে বলতে চাই যে ব্যাপারটা কি এরকম হারবই যখন তখন আর শুধু শুধু কাঠখড় পরেই কি লাভ? আমি বলতে পারি বাংলাদেশ ফুটবলের একটা প্রতীকী চিত্র আপনারা বুঝতে পারলেন এটা থেকে আসলে, যে বাংলাদেশের ফুটবলটা কিভাবে চলছে আর কি। বিশ্বকাপ কোয়ালিফাইং এর ম্যাচ, তার আগের দিন বাংলাদেশ ফুটবলের কি অবস্থা, মানে বাংলাদেশ ফুটবল এভাবেই চলছে আসলে বছরের পর বছর। আমরা শুধু প্লেয়ারদের ব্লেম করে লাভ নেই আর কি, এটাই বলছি। 10 জন যায়নি প্র্যাকটিসে। উনি বলছেন যে এটাকে আসলে কিভাবে চলছে না বলে এটাকে আমরা কি বলতে পারি কিনা যে আদৌ চলছে কিনা, প্রশ্নটা কি এরকম? এই প্রশ্নও তুলতে পারেন আসলে, মানে আমরা সবাই জানি যে সমস্যা কি, বছরের পর বছর ধরে বলে আসছি, বাট মানে সমাধান হচ্ছে না আর কি। বাংলাদেশের ফুটবল থমকেই আছে একটা জায়গায়। আমরা অস্ট্রেলিয়ানে এত ব্যস্ত ছিলাম আমাদের নিজেদের মানে প্লেয়ারদের বা নিজেদের ঘর গোছানোর ব্যাপারে আমরা ওদের ততটা মনোযোগী ছিলাম। কিন্তু আরিফুল ইসলাম রানী, আমি একটু এই জায়গাটা আপনাকে মানে প্রশ্নটা করতে চাই, রাখতে চাই, যেটি জনাব জাকারিয়া কাজল বলছেন যে 10 জন খেলোয়াড় এবং অধিনায়ক তারা কেউই প্রশিক্ষণে যাননি, এবং আপনি বলছেন যে আপনারা বহুদিন ধরে এই সমস্যার সমাধান খুঁজছেন কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। কিন্তু আমরা কিন্তু দেখি বাফুফের সভাপতি থেকে আরম্ভ করে বাফুফের জন্য যে বরাদ্দ টাকা, অর্থ এবং যে কলেবর, আমি এক কথায় যেটি বলতে চাই, কলেবরটি কিন্তু বেশ ফুলে ফেপে বৃদ্ধি পেয়েছে এবং সেটি গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে অনেকদিন পর ফিরিয়ে আনতে দৃষ্টি সক্ষম হচ্ছে বটে কিছুটা। তো তাহলে আর ভেতরের মানে এই ফাঁপা অবস্থা থাকলে এসব দিয়ে কি হবে আরিফুল ইসলাম রানী? সেটি নিয়ে বলছেন কিনা আপনারা? না, এই প্রশ্ন তো সবসময় থাকছে। দেখুন, মানে ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি আছেন দীর্ঘদিন থেকেই আছেন এবং আমাদের মানে হয়তো সর্বকালের সেরা ফুটবলার, এবং উনি যখন এসেছিলেন দায়িত্বে ফুটবলের লোক, আমরা সবসময় বলে আসছি যে খেলাধুলার আমাদের প্রশাসনে ক্যারিজমেটিক লোক বটে। সরি, হ্যাঁ, অত্যন্ত ক্যারিজমেটিক লোক বটে। অবশ্যই সব দিক থেকে আমরা আসার জায়গা দেখেছিলাম। কারণ আমরা সবসময় বলি যে প্রশাসনে, আমাদের খেলাধুলার লোক থাকে না। তো সালাউদ্দিন ভাই এসেছিলেন, অবশ্যই খুবই স্মার্ট থিঙ্কিং, খুব ভালো ক্যারিজমেটিক লোক। আমাদের আসার জায়গাটা অনেক বড় ছিল। সালাউদ্দিন ভাই বলেই আজ 8 বছর পর এসে আসলে মানে হতাশার জায়গাটা আরো অনেক বেশি, যে কোনো কিছুই আসলে ঠিক মতো যতটা 8 বছর আগে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই জায়গাটায় বাংলাদেশ ফুটবল আসতে পারেনি। শুধু মাঠের ফুটবল না, মাঠের ফুটবল তো একটা জায়গা, ফুটবল মাঠের বাইরের ফুটবলটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। মাঠের বাইরের প্রশাসন যদি ঠিক মতো চলে, ফুটবলের যে অবকাঠামো আছে সেটা যদি ঠিক মতো চলে, মাঠের ফুটবল অটোমেটিক ঠিক হয়ে যেত। বাট সেটা হয়নি, এটা হলো বাস্তবতা। ফাফা বুলি চলছে, বিদেশ ভ্রমণ চলছে, বিশ্ব ফুটবলের যে রাজনীতি আছে সেখানে হয়তো আমাদের শক্ত একটা জায়গা সৃষ্টি হয়েছে কিংবা হচ্ছে, এই জায়গাগুলো উন্নতি হয়েছে। বাট দেশের ফুটবল মানে যেটা আমরা বলি যে বাতির নিচে অন্ধকার, সেই অবস্থায় থেকে গেছে। রিসোর্সের অভাবের কথা অনেক সময় এর আগে শুনতাম, মানুষের উৎসাহের, রিসোর্সের বাংলা কি বলতে পারি, সম্পদ বা সম্পদ মানে এবং যোগান যা আছে আমাদের সেসব কিছুর অভাবের কথা অনেকটা শুনতাম যে মানুষের আগ্রহ কমে গেছে, সেজন্য আয়ও কমে গেছে, বাজার হারিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা গত কয়েক বছরে আমরা শুনেছি। ক্রিকেটের প্রতি বেশি মনোযোগ রাষ্ট্র এবং সরকারের, এসব ধরনের কথাবার্তাও শুনেছি। সেগুলোকে কতটা যৌক্তিক মনে করেন? আমার তো মনে হচ্ছে না খুব একটা যৌক্তিক মনে করছেন, ডানে বামে মাথা নাড়ছেন। না, এটা খুবই ভুল, একটা খুবই জনপ্রিয় একটা ভুল ধারণা যে ক্রিকেটের কারণে বাংলাদেশের ফুটবলে মনোযোগ কমে গেছে। আসলে ক্রিকেট দেখেন, ক্রিকেট কিন্তু সাকসেস পেয়েছে বলে মানুষের মনোযোগটা আকর্ষণ করছে। 97 আইসিসি ট্রফি জয়ের আগ পর্যন্ত বাংলাদেশের ফুটবলে ছিল 1 নম্বর খেলা, ইভেন 99 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ক্রিকেট যখন সাকসেস পেতে শুরু করেছে, ক্রিকেটের স্পন্সররা আসছে, ক্রিকেট প্রশাসনে যারা ছিলেন তারা ক্রিকেটকে সেভাবে বাজারজাত একটা পণ্য করে তুলতে পেরেছেন। আর ফুটবল শুধু দায় দিয়ে নিজেদের কাজটা না সেরে, শুধু দায় দিয়ে মানে চুক্তি করে বসেছিল, ব্যাপারটা ছিল এরকম আর কি। যে আছে জনপ্রিয়তা তখনও ছিল ফুটবলের, ভেবেছে যে এভাবেই থাকবে, মানে দিনের পর দিন তো থাকতে পারে না, মাঠে পারফরমেন্স নেই, আমাদের ফলাফল আসছে না। এদিকে ক্রিকেট ভালো করা শুরু করেছে, একটা ইন্টারন্যাশনাল, হয়তো জগৎটা খুব ছোট কিন্তু দুটোই তো ইন্টারন্যাশনাল গেম, এবং একটা জায়গায় আমরা ইন্টারন্যাশনালি অনেক ভালো করছি। কাজে ক্রিকেটের স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহের জায়গাটা থাকবে, মানুষের আগ্রহ যখন থাকবে স্পন্সরও ক্রিকেটে বেশি আগ্রহ হবে, মানে পাবেন আর কি, খুব স্বাভাবিক। তো ফুটবলের প্রশাসনে যারা ছিলেন তারা কখনোই তাদের কাজটা ঠিকভাবে করতে পারে নাই। একটা পর্যায়ে ছিল বাংলাদেশের নিয়মিত লিগই হতো না সালাউদ্দিন ভাই আসার আগে। তো মানে সেদিক থেকে আমরা কিভাবে ক্রিকেটকে দায় দিয়ে বলতে পারি যে শুধু ক্রিকেটে মানুষের আগ্রহ, ক্রিকেটে মানুষের মনোযোগ বলে এটা মানে ফুটবল পিছিয়ে পড়েছে, এটা মোটেও জিনিসটা ঠিক নয়। আরিফুল ইসলাম রানী, অনেক ধন্যবাদ আপনাকে 71 জার্নালে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার একটা বিরতির সময় হয়েছে, আমি বিরতিটা ফিরে এসে আরো অন্যান্য আলাপে যেতে চাই। থাকুন আমাদের সাথে 71 জার্নালে। যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ এবং নিজামীর আপিল আবেদনের শুনানি শুরু।
গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করলেন পুলিশ প্রধান, জানালেন ধরা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে। পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিলেন উন্নয়ন সহযোগীরা, একমত অর্থমন্ত্রী। হামলাকারীদের খোঁজে ফ্রান্সে চলছে চিরুনি অভিযান, গ্রেফতার 23 জন, মূল হোতার নাম প্রকাশ। ফুলেল শ্রদ্ধায় প্যারিস হামলায় নিহতদের স্মরণ করছে ফ্রান্স সহ গোটা বিশ্বের লাখো কোটি মানুষ। ৭১ জার্নাল সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দিয়েছি। সঙ্গে আছেন শামীম রেজা এবং জাকারিয়া কাজল। যে প্রসঙ্গে যেতে চাই সেই প্রসঙ্গে একজনকে যুক্ত করে নেব, সেটি হচ্ছে আমাদের লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদ। স্কাইপেতে যোগ দিচ্ছেন তানভীর। যুক্ত করে নিচ্ছে এই কারণে, দর্শকদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে বেগম খালেদা জিয়া বেশ কিছু বক্তব্য এসছে এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনিও আবার বেগম খালেদা জিয়ার ফেরা বা না ফেরা নিয়ে এক ধরনের কথা বলেছেন। এর আগে আমরা বেশ কয়েকবার শুনেছি যে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। একটু জানতে চাই তানভীরের কাছে যে তিনি জানেন কিনা কবে ফিরছেন বেগম খালেদা জিয়া। তানভীর আহমেদ জানেন কিনা? ধন্যবাদ মিথিলা ফারজানা আপনাকে। আমরা ধারাবাহিকভাবে দেখছি বেগম খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এর তারিখগুলো পরিবর্তিত হচ্ছে। তিনি লন্ডনে প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। তিনি এর আগে বলেছিলেন যে চিকিৎসার কারণে তিনি লন্ডনে রয়েছেন, কিন্তু 2টি রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন এবং ধারাবাহিকভাবে ঢাকায় দলীয় কার্যালয়ে এবং দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে তিনি প্রেস বিজ্ঞপ্তিও ছাড়ছেন। আমরা যতটুকু জেনেছি যে তিনি 20 তারিখে বাংলাদেশে ফিরে যাওয়ার আরেকটি কথা আলোচনা হয়েছে এবং এখনো পর্যন্ত কিছুক্ষণ আগেও আমি স্কাইপে আসবার আগে যুক্তরাজ্য বিএনপি সভাপতি তাদের সাথে এম এ মালিকের সাথেও কথা বলছিলাম। তিনি জানালেন এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তারিখ হয়নি। তো দলের মধ্যে আলোচনা রয়েছে, যেহেতু আগামী 25 তারিখে 25শে নভেম্বরের মধ্যে তিনি ফিরবেন এমন একটি আলোচনা রয়েছে। কারণ 20শে নভেম্বর বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তো পারিবারিক ভাবে এই জন্মদিনটি হয়তো বিএনপি চেয়ারপারসন থাকতে চাইছেন। এই বিষয়টি আমরা দায়িত্বশীল সূত্র থেকে জানতে পেরেছি, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র। তো ধারণা করা হচ্ছে তিনি জন্মদিন পালন করার পর হয়তো 25 তারিখের সম্ভাব্য যে তারিখটি রয়েছে সেই তারিখে ফিরবেন। কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকীতে বেগম খালেদা জিয়া যে প্রেস নোটটি বাংলাদেশের গণমাধ্যমে দিয়েছেন, সেখান থেকে আমরা আসলে জানতে পারছি যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, বাংলাদেশে মানবাধিকার নেই এবং দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং হয়রানি করা হচ্ছে, এই ধরনের বিবৃতি তিনি দিয়েছেন। কিন্তু লন্ডনে তিনি কোন রাজনৈতিক ভাবে দলীয় নেতাকর্মীদের মাধ্যমেও আমাদেরকে নতুন কোনো তথ্য দেননি। মিথিলা, তানভীর, একটি বিষয় যেটি জানতে আসলে চাই কিনা, কারণ আপনি এর আগেও বহুবার বলেছেন যে এই ধরনের প্রেসের সঙ্গে কথাবার্তা বা সাংবাদিকদের সঙ্গে কথাবার্তাটা নেহায়েতি একপাক্ষিক ভাবেই হচ্ছে, অর্থাৎ আপনারা কিছু জানার সুযোগ বা জানতে চাওয়ার সুযোগ পাচ্ছেন না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আসলে সত্যি খুব বুঝতে পারছি না যে কি কি জানা আপনার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা হবার একটা কথা ছিল, সেটি খুব সম্ভবত দেখা হচ্ছে না। এই বিষয়ে বোধহয় আপনি নিশ্চিত হতে পেরেছেন। এটি আমরা নিশ্চিত হয়েছি। এখন বিষয়টি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন যুক্ত রাজ্য সরকারের আমন্ত্রণে এবং তিনি তাকে একটি গণসম্বর্ধনা দিয়েছে এবং ওয়েমলি পার্কে তিনি সমাবেশ করেছেন। তো এখানে আসলে বাংলাদেশের তরফ থেকে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেখা করতে চাইছেন কি চাইছেন না, এটি আসলে তার সফর সূচিতে অন্তর্ভুক্ত ছিল না। এখন কূটনৈতিক ভাবে বা দলীয় ফোরামের মাধ্যমে বিএনপি যদি নরেন্দ্র মোদীর সাথে দেখা করার সুযোগ পেতেন, তখন হয়তো তারা এটি স্বীকার করতেন। যেহেতু তারা এটি দেখা করতে পারেননি বা এই সংক্রান্ত কোনো সাক্ষাৎ তারা পাননি, সেক্ষেত্রে এখন পর্যন্ত নিশ্চয়ই বিএনপি তরফ থেকে কেউ স্বীকার করছেন না তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের চেষ্টা করেছেন। তো এটি একটি আসলে কৌশল। আমরা জানি যে রাজনীতিতে এই ধরনের কৌশল প্রয়োগ করা হয় থাকে। চেষ্টাটি নেহায়েতি অনানুষ্ঠানিক, মানে তাদের অনানুষ্ঠানিক বলার কথা ঠিক না, মানে এটিকে ডিক্লেয়ার করা হয়নি বা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু তারা নিশ্চয়ই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছিলেন। কতটা যৌক্তিক? একজন প্রধানমন্ত্রী আরেকটা দেশে গেছেন, সেখানে আরেকজন
দেখা করবেন পলিটিক্যালি, এটাও খুব যৌক্তিক, মানে কূটনৈতিকভাবে যদি দেখেন আপনি কূটনৈতিক মানে যেটা প্র্যাকটিস, সেখানে কিন্তু এটার কোনো প্রশ্নই মানে আসা উচিত না বলে আমার মনে হয়। বেগম জিয়া কোন ইয়েতে দেখা করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে, মানে বেসটা কি? স্ট্যাচিউর হ্যাঁ, বা এটা কূটনৈতিক ইয়েতে দ্বিপাক্ষিক যে ডিপ্লোম্যাটিক নর্মসে তো এটা যাওয়ার কথা না। পদমর্যাদার বিষয়, সেটির কথা বলছেন আপনি। তানভীর বোধহয় একটা উত্তর দিয়েছে এটা, যে এটা আসলে তো কোনো প্রোটোকল অনুযায়ী হ্যাঁ, না, এটা- যদি তার দলীয় সংগঠন সেই ধরনের একটা ব্যবস্থা করতে পারে উনি এটা বোধহয় ব্যক্তিগত এক ধরনের সাক্ষাৎ, থাকতেই পারে। একটা এছাড়া আমরা ব্যক্তিগত তানভীর সাক্ষাৎ। উত্তরটা কৌশলে দিয়েছেন যে এটা হওয়ার সম্ভাবনা শূন্য, যেটা প্রোটোকল ওয়াইজ এটা হয় না। হয়তো ওইভাবে হয় না, কিন্তু ব্যক্তি পরিচয় থাকতে পারে, উনি প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই হিসাবে সুযোগ নিলেও নিতে পারে। তাছাড়া তার মধ্যে একটি প্রশ্ন, সেটি হলো যে বেগম খালেদা জিয়া আসবেন এরকমটি বেশ কয়েকবার শুনছি আমরা, বেশ কয়েকবার তারিখও পরিবর্তিত হয়েছে। এর মধ্যে আজকে তথ্যমন্ত্রী হাসানুল হক কিন্তু তিনি একটু ভিন্ন কথা বলেছেন মনে হয় যেন আমার, মানে এর আগে অনেকবারই আমরা অন্য কথা শুনলেও এবার যেন মনে হচ্ছে এই কথাটি আমি প্রথম শুনলাম, যে যদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশে ফিরতে চান তাহলে তাদেরকে স্বাগত জানাচ্ছেন তিনি, এবং তিনি বলছেন যে এটি তারা আসুক, তারা দেশে ফিরে আসলে শান্তি আসবে দেশে, সেরকম কথাও তিনি বলছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটিও আমরা জানি যে বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তারিখও আছে সামনে, এবং কোনো মামলা বিষয়ে এখনো তো আসলে সুরাহা বা প্রত্যাহার কিছু হয়নি। নাইকো দুর্নীতি মামলা হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, নাইকো দুর্নীতি মামলার হাজিরারও যোগ হয়েছে। আমি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এই বক্তব্যটির সাথে যদি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আজকের বক্তব্যটি যুক্ত করি, তিনি যেমনটা বলেছেন যে এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় প্রমাণিত হয়েছে খালেদা জিয়া দোষী, তিনি গ্রেফতার হতে পারেন, এটি সম্ভাবনা। আমি এই সম্ভাবনাটিকে আলোচনার টেবিলে রেখে যদি বেগম খালেদা জিয়ার সর্বশেষ সিভিক রিসিপশনের ওনার বক্তব্যটিকে কোট করি, বেগম খালেদা জিয়া বলেছেন যে দেশে গেলেই তো ভরে দেবে, মানে অর্থাৎ মানে জেলখানায় গারদে ভরে দেবে। এখন তিনিও আশঙ্কা করছেন তাকে জেলখানায় সরকার জেলখানায় ভরে দিতে পারে। এখন বিএনপি চেয়ারপারসনও কিন্তু এই আশঙ্কাটি করছেন, এবং এরশাদ জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদও বলছেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের এই মামলাটিতে তিনি অপরাধী বলে এটি প্রমাণিত হয়েছে। তো এখানে একটি গ্রেফতারের আশঙ্কা থেকে যাচ্ছে, তো এই আশঙ্কাটি বিএনপির তরফ থেকেও করা হচ্ছে। এ কারণে কৌশলগত কারণে কি তিনি বাংলাদেশে ফিরতে দেরি করছেন কিনা, এটি বিএনপির নীতি নির্ধারণী মহল থেকেই আসলে হওয়া উচিত, এবং তার আইনজীবীরা আসলে বলবেন যে তিনি আদৌ। আমার মনে হয় তানভীরের সাথে স্কাইপে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তিনি হবেন কিনা মিথিলা ফারজানা। হ্যাঁ তানভীর, কিছুক্ষণের জন্য আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, বলুন। এই আশঙ্কাগুলো আসলে থেকেই যাচ্ছে, এবং বিএনপি চেয়ারপারসন নিজে যেহেতু এক ধরনের আশঙ্কা করছেন, এবং বাংলাদেশের শীর্ষ নেতারাও আশঙ্কা করছেন, এবং আমরা আরেকটি বিষয় এখানে একটু আমি নিজের বিশ্লেষণটি যুক্ত করতে চাই, যে মামলাটি আসলে প্রমাণিত নয়, সেই মামলাটিতে তিনি গ্রেফতার হবেন কি হবেন না, এটি আইনগত একটি প্রক্রিয়া। আসলে সেই প্রক্রিয়াটিকে আদালত থেকে সিদ্ধান্ত আসবার আগেই জাতীয় পার্টির চেয়ারম্যানও যেহেতু বলছেন খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন, তো এ ধরনের বক্তব্য আসলে সাধারণ মানুষকে যেমন কনফিউজ করে, এবং রাজনীতিবিদরাও কিন্তু আসলে কনফিউজড হন। সে কারণেই হয়তো কৌশলগত কারণেই তারা দেরি করতে পারেন, যে এখন নিশ্চয়ই আইনজীবীরা আলোচনা করবেন আদৌ এই মামলায় তিনি দেশে আসলে গ্রেফতার হবেন কি হবেন না, এই বিষয়গুলো বিবেচনা করেই তিনি দেশে ফিরবার সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনি আছেন আমাদের সাথে, কিন্তু শামীম রেজা, আমি আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে যেতে চাই সেটি হলো যে এটি তানভীর বলছেন যে এ ধরনের কথাবার্তা নেতা নেত্রীদেরকে কনফিউজ করে, তাই কি তাদেরকে কি কনফিউজ করে? তারা তো বেশ, আমার মনে হয় এই বিষয়গুলো আটঘাট বেঁধেই জানেন। একটা জিনিস হলো যে তানভীর লন্ডনে নিশ্চয়ই খেয়াল করেছেন যে খালেদা জিয়া যাবার পর থেকে যেভাবে গোপনীয়তা রক্ষা করা হয়েছে তার বিভিন্ন অনুষ্ঠানগুলোর ব্যাপারে, কোথায় আছেন, যেমন ঈদের পরে যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা আমরা স্থানীয় গণমাধ্যমে জেনেছি, উনি খুব দ্রুত স্থান ত্যাগ করেছেন এবং একটা বিশৃঙ্খল অবস্থা সেখানে ছিল তানভীরের যদি স্মরণ আসে। তো এর মধ্যে থেকে যত সংবাদ আমরা এখানে দেখছি, আমি একটু অবাক হই মাঝে মধ্যে যে যেখানে ওখানেই বিষয়গুলো এত গোপনীয়তার মধ্যে রাখা হচ্ছে, স্পষ্ট করে তার ভেন্যু বলা হয় না মিটিং এর, সেই তুলনায় সংবাদগুলো একটু বেশিই হচ্ছে আমার কাছে যেটা মনে হয়। তো এখন হতেই পারে মানুষের আগ্রহ রয়েছে, হয়তো সংবাদ বিভিন্ন ভাবে ছড়াচ্ছে, এবং একাধিকবার যখন উনি তারিখ পরিবর্তন করছেন সেগুলো কি আসলে
উনার দলের পক্ষ থেকেই বলা হয়েছিল যে এই তারিখ আসতে পারে, নাকি অন্য দিক থেকে প্রশ্নের প্রেক্ষিতে দিন তারিখগুলো আসছে? না, প্রশ্নের কোনো সুযোগ বোধহয় নাই। তানভীর বারবার মানে আমাকে তার দলের যারা আছেন নিশ্চিত অন্তত করেছেন। আমি বলছি দলের যারা আছেন, মানে ওনার এত গোপনীয়তার মধ্যেও মিটিং বা সবকিছু, আমার মনে হয় দলের সবার কাছে যে তার মানে রিচ করতে পারে সেটাও বোধহয় ব্যাপারটা বোধহয় ওরকমও না। দলের সবাই যে তার সাথে দেখা হ্যাঁ, করছেন দেখা বা করতে কিছু বলছে। কিছু তানভীর কিছু 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 বিষয় আছে দলীয় চেয়ারপারসন এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজে সিদ্ধান্ত নিচ্ছেন। সেক্ষেত্রে হয়তো শীর্ষ নেতারা তারা জানেনও না যে আসলে পরবর্তী কর্মসূচিগুলো কি হবে, কারণ এখানে দলীয় নেতাকর্মীদের সবাইকে সাক্ষাৎও দিচ্ছেন না বেগম খালেদা জিয়া। অনেকটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে তার নিরাপত্তার কারণে। যেমনটা আমরা দেখেছি যে যখন ঈদ রিসিপশন অর্থাৎ ঈদের যে সৌজন্য সাক্ষাৎ যে করবার কথা ছিল, বেগম খালেদা জিয়া শৃঙ্খলাজনিত কারণে আসলে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারেননি, এতটাই বিশৃঙ্খল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তী সমাবেশটি আমরা দেখেছি অনেকটাই সুশৃঙ্খল, নিরাপত্তা রক্ষীরা ছিল। আমি দিন রাত পার্থক্যের কথাই বলবো, সেই অনুষ্ঠান থেকে ওনারা হয়তো একটা শিক্ষা নিয়েছেন এবং পরবর্তী সমাবেশটি যথেষ্ট সুশৃঙ্খল ছিল। কিন্তু নিরাপত্তার কারণে কোথায় সমাবেশ হবে সেটি বলা হচ্ছিল না, কারণ যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেখানে সমাবেশ করবেন সেখানেই তারা প্রতিহত করবেন। তো এই আশঙ্কাটি থেকেই গেছে যে একটি বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। এর আগে আমরা দেখেছি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের উপরে হামলা হয়েছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপরে হামলা হয়েছে। তো রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি যেভাবে হামলার একটি সংস্কৃতি লন্ডনে চালু করেছে, এ থেকে বিএনপি চেয়ারপারসনের মতো একজন শীর্ষ রাজনীতিবিদের নিরাপত্তার কারণেই আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু আগের দিন পর্যন্ত জানতে পারিনি বিএনপির চেয়ারপারসনের সমাবেশ কোথায় হবে। সেটি আমাদেরকে বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, কারণ সেখানে সেখানে আমি মিছিলে এই কারণে প্রশ্নটি তখন করেছিলাম যে খালেদার একাধিক পাবলিক অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে আগে যে গোপনীয়তা এবং যে ধরনের সংবাদ আমরা লন্ডনে শুনেছি এবং তার উল্টা দিকে আমরা যে পরিমাণ তার সম্পর্কে তথ্য এখানে পাচ্ছি, সেটা আমার মনে প্রশ্ন জাগে যে সেটাকে তার দলের সূত্র থেকে আসে না আমাদের কিউরিওসিটি থেকে আসে। কারণ দুটো জিনিস দেখেন, তারিখ একজন পরিবর্তন করবেন কি করবেন না সেটা তার বা তার দলের সিদ্ধান্ত, কিন্তু একদিকে তো মামলার কথাগুলো আমরা বললাম যেটা তানভীরও বললেন, অন্যদিকে বড় বিষয়গুলো দেখেন মোটা দাগে তার নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, তার দলের শীর্ষ নেতাকর্মীরা, তাদের মামলা চলছে, তাদের বড় বড় ধরনের ইস্যু রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কথা উঠছে, তারা বলছে তারা নির্বাচনে যাবেন, পৌর নির্বাচনের, এবং দলের প্রধান আসলে তারা সিদ্ধান্ত নেবেন। দল পুনর্গঠনের কথা একাধিকবার লন্ডনে বলা হয়েছে, বাংলাদেশেও বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা দল সংগঠনের কথা, তিনি সেখান থেকে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করছেন। এত বড় বড় 3-4টা বিষয় তার দলের এবং তার উদ্বেগ থাকার পরেও দিন তারিখের বিষয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখন কবে আসবেন এই জায়গাটি আসলে আরেকটু বেশি করে আলোচনা করতে চাই এবং তানভীরের কাছ থেকে তথ্য পাওয়ার আমাদের জন্য ভালো হয়। জি, লন্ডনের আরেকটু যদি আমি বলি, লন্ডনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই এখন লন্ডনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমরা যদি বলি যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যদি 8 বছর ধরে তার চিকিৎসা শেষ না হয়, তাহলে তো বেগম খালেদা জিয়া মাত্র 2 মাস রয়েছেন। তো সেখানে আমার একটা প্রশ্ন আছে তানভীর, আমার একটা প্রশ্ন আছে। আপনি কি জানতে পেরেছেন যে উনি এনএইচএস, যেটা ব্রিটেনের সবাই সার্বজনীনভাবে ব্যবহার করেন, তিনি তো আর এনএইচএস এর জন্য এলিজিবল হবার কথা না। তার মানে তিনি কি বেসরকারি বা প্রাইভেট ট্রিটমেন্ট গ্রহণ করছেন, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের কোনো সমস্যা তো হবার কথা না। কারণ এনএইচএস এ আপনি জানেন, আমরা যারা পড়াশোনা করেছি, বিদেশি ছাত্র অবস্থায় অনেকদিন সময় লাগে। উনি তো এনএইচএস এর জন্য আমার জানা মতে এলিজিবল থাকার কথা না, তাহলে দেরি হবে। তিনি তো ব্রিটেনের নাগরিক নন, সুতরাং উনি প্রাইভেট ট্রিটমেন্ট নিচ্ছেন, উনি ব্যক্তিগত চিকিৎসার কারণে যদি যেটি বিশেষজ্ঞ চিকিৎসক হলে, যেটি বলেছেন শামীম রেজা বলেছেন, আমি আপনার সাথে একমত যে এনএইচএস এর যে সরকারি যে চিকিৎসার সেবা নিশ্চয়ই সেটি তিনি নিচ্ছেন না এবং তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের এই চিকিৎসা নিচ্ছেন। তো আমি বলছিলাম যে তারেক রহমানকেও আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি সুস্থ কিনা, তিনি বলেছেন যে এখনো চিকিৎসা চলছে, তো কবে তিনি যাবেন, তো তিনি জবে যাবেন তবে আমরা জানতে পারবো, এ ধরনের কথা হচ্ছে। তো আমি কিছুক্ষণ আগেও বিএনপির সিনিয়র নেতাদের সাথে কথা বলেছিলাম চিকিৎসা শেষ হয়েছে কিনা। তো চিকিৎসা শেষ হলে আমরা জানতে পারবো, আমাদেরকে আসলে এভাবেই কথা বলা হচ্ছে। জি, কিন্তু তানভীর মানে আমার বেশ ধারাবাহিক কতগুলো প্রশ্ন তৈরি হয়ে গেল মনের মধ্যে। যেখানে তার লন্ডনে তার দলের লোকজন নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সচেষ্ট হয়, সেখানে একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এটা কতটুকু মানে আমার
ঢাকার কাজল, আমার বেশ কয়েকটি ধারাবাহিক প্রশ্ন তৈরি হয়েছে মনে। এক হচ্ছে যে তারেক রহমানের এই সুস্থতা নিয়ে আরো এর আগে আমরা বহু আলোচনা করেছি যে এই তারেক রহমান নিজের মাকে গাড়ি চালিয়ে হোটেলে নিয়ে যান, তিনি শারীরিকভাবে অসুস্থ, এটি লন্ডনের মতন জায়গায় এটি কিভাবে সম্ভব সেই প্রশ্ন আমাদের মনের মধ্যে এখনো রয়ে গেছে। তানভীর, আমি প্রশ্নগুলো শেষ করি। এটি একটি প্রশ্ন রয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেছেন তার শারীরিক সুস্থতা বা অসুস্থতার বিষয়টি এত বড় ছিল কিনা সেটি নিয়ে আমাদের সন্দেহ আছে, কারণ তিনি পারিবারিক মিলনের জন্যই গিয়েছেন তেমনটি আমরা শুনেছি। হঠাৎ করে চিকিৎসার বিষয়টি এত প্রাধান্য পাচ্ছে কিনা সেটি আমরা জানি না। এবং তৃতীয় কথাটি হচ্ছে যে তিনি যদি শারীরিকভাবে এতটা অসুস্থই থাকবেন সেই সময় উনি এয়ার অ্যাম্বুলেন্সেও যাননি, উনি কোনো বিশেষ প্লেনেও যাননি, উনি সাধারণ প্লেনে দীর্ঘ 16 ঘন্টার জার্নি করে যাত্রা করে তিনি লন্ডনে গিয়ে পৌঁছেছেন। তানভীর আহমেদ, অনেক কঠিন কঠিন প্রশ্ন আপনি আমাকে করেছেন। তো আরেকটি এটির উত্তর হচ্ছে যে তারেক রহমান নিজে গাড়ি চালিয়েছেন, এর অর্থ এই নয় যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এখন একজন ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ, হ্যাঁ, কিন্তু আমি গাড়ি চালাতে পারছি, এখন গাড়ি চালাতে পারলেই যে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এটি আসলে বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজে না বলবেন যে আমি সুস্থ, সেটি আসলে কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ডাক্তার তাকে সার্টিফিকেট না দিচ্ছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে লন্ডনে গাড়ি চালাতে দেয় নাকি? তানভীর আহমেদ, আমি লন্ডনে যাইনি, এখানে কিছুই জানি না লন্ডনের সম্পর্কে। শারীরিকভাবে যারা অসমর্থ তারাও কিন্তু বিভিন্ন পদ্ধতিতে গাড়ি চালাতে পারে। সেটি বিশেষায়িত ব্যবস্থা। ডিসেবল ব্যক্তিরা এখানে লন্ডনে ডিসেবল, যার পা নেই, যার হাত নেই, তিনিও কিন্তু গাড়ি চালাতে পারেন। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বললেন যে যতক্ষণ চিকিৎসক সার্টিফিকেট না দেবে ততক্ষণ তিনি অসুস্থ, যেটা আপনি একটু আগে বললেন। তো তারেক রহমান যে অসুস্থ এরকম করে সার্টিফিকেট কি আপনারা পেয়েছেন, নাকি আপনারা তারেক রহমান আমি অসুস্থ এটাতেই নির্ভর করছেন? আচ্ছা, আপনাকে বলছি, তারেক রহমান সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি। আপনি কতটুকু সুস্থ, আপনি কখন দেশে ফিরছেন, আমি নিজে ওনাকে সরাসরি এই প্রশ্নটি করেছি। কতদিন আগে? তিনি আমার কাছে, এটি যখন এটি 2 মাস হবে, সিরাজুর রহমান সাহেবের মৃত্যুর পর তিনি জানাজায় উপস্থিত ছিলেন। সেই জানাজার নামাজে আমরা গিয়েছিলাম, সেখানে আমি সরাসরি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, যদিও সেটি রাজনৈতিক সমাবেশ ছিল না। তো তিনি আমাকে বলেছেন যে আমি কবে যাব জানলে আপনাদেরকে জানানো হবে। এখন আপনি সুস্থ কিনা, আমি শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ হইনি, উনি চিকিৎসা নিচ্ছেন, থেরাপি নিচ্ছেন। এখন এই বক্তব্যটি তারেক রহমান সাহেব নিজে এবং তারেক রহমান সাহেবের ডাক্তার যতক্ষণ পর্যন্ত না বলছেন তিনি সম্পূর্ণ দেশে ফিরবার মতো সুস্থ রয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব তারেক রহমান সাহেবের বক্তব্য তিনি অসুস্থ। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে ফিরবার জন্য তিনি যে মামলা রয়েছে 17টি মামলা, আমি জানি না এখন কতটি মামলা রয়েছে, এবং তার আইনজীবী বলছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশে ফিরলে তার জন্য নিরাপদ নয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তিনি ন্যায় বিচার পাবেন না, এ কারণে তিনি ফিরছেন না। এখানে দুটি ক্লজ, ধরে নিলাম তিনি সুস্থ হয়ে দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তা ব্যাহত হতে পারে, এ কারণে তিনি নিরাপত্তার অভাব আছে, তার নিরাপত্তার অভাব রয়েছে। তো আমরা শারীরিক সুস্থতার বিষয়টির পাশাপাশি তিনি যে দেশে নিরাপদ নন সেই বিষয়টিকেও বিবেচনায় আমাদের রাখা উচিত। এই হচ্ছে তারেক রহমানের বিষয়। আর বেগম খালেদা জিয়ার বিষয়টি হচ্ছে, এটি বাংলাদেশ সরকার যখন তাকে ভিসা দিয়েছে, তিনি যখন অ্যাপ্লিকেশন করেছেন ঢাকা থেকে, কি ধরনের ভিসা নিয়েছেন, কতদিন তিনি থাকবেন লন্ডনে, এটি নিশ্চয়ই তিনি ঢাকায় বলে এসেছেন। এটি বাংলাদেশ হাই কমিশন জানতে চাইতে পারে তিনি কতদিন, যদি আমরা এতই উদ্গ্রীব হয়ে থাকি তিনি দেশে ফিরছেন না কেন, দেশে এই মুহূর্তে তাকে প্রয়োজন কিনা। আমাদের নেতা নেত্রীরা তো হলিডেতেও যেতে পারেন, বারাক ওবামা তো অবকাশ যাপনেও যায়, সেখানে গিয়ে তো সাংবাদিকরা পিছনে ছোটে না। তো আমরা ধরে নিতে পারি যে তিনি অবকাশ যাপন করছেন না, সেরকম তো অনেক কিছু ধরে নেওয়া যায়, কিন্তু পরিস্থিতির যে ধারাবাহিক কিছু গুরুত্ব শামীম রেজা উল্লেখ করলেন সেই পরিপ্রেক্ষিতে আসলে জানতে চাওয়া যে বেগম খালেদা জিয়ার মতন নেত্রী তিনি আসলে ঠিক কতদিন অবকাশ যাপন করবেন সেটি দেশের মানুষ জানতে চাইবে কি। যাই হোক, অবকাশের পাশাপাশি চিকিৎসার হ্যাঁ, অবকাশ যাপন করবেন, কতদিন ধরে তার শারীরিক অবস্থার আসলে পরিবর্তন হবে না বা হচ্ছে কিনা সেটি তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষ জানতে চায়। এখন এটি রাজনৈতিক কৌশল কিনা। আমরা দেখেছি লন্ডন হচ্ছে একটি আন্তর্জাতিক রাজনৈতিক হাব। আসলে
আপনি দেখেছেন যখন পাকিস্তানে যখন দীর্ঘ সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, তখন কিন্তু বেনজির ভুট্টো লন্ডনে ছিলেন। যখন আমরা মায়ানমারের সংকট দেখেছি, তখন অং সান সুচি কিন্তু লন্ডনে ছিলেন। এখন আপনি যদি বলেন যে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে রাজনীতি পরিচালনা করতে চান কিনা, সেটি বেগম খালেদা জিয়াকেই বলতে হবে, এবং তিনি কবে বাংলাদেশে ফিরবেন এটি তার দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকেই বলতে হবে। এখন তিনি লন্ডন থেকে তার দলকে পরিচালনা করবেন না ঢাকা থেকে করবেন, এটি হচ্ছে বিএনপি নীতি নির্ধারণী মহল আসলে ঠিক করবে। আপনি ঠিক এই জায়গাটাতেই আমি আপনাকে থামাচ্ছি, কারণ এটি নিয়েই আসলে আমরা আলোচনা করতে চাই, এবং আমরা স্পষ্ট হচ্ছি যে আপনার কাছে এই প্রশ্নটি রয়ে গেছে। আমার মনে হয় যে এত প্রশ্নের উত্তর আমরা তানভীরের কাছ থেকে পেতে চেষ্টা করছি, যে যেটা তার সর্বোচ্চ চেষ্টা তানভীর করে গেছে, যেটা সম্ভব না। এবং আমি ঠিক এই জায়গাটা সুনিশ্চিত যে তানভীরও এই প্রশ্নগুলো মনের মধ্যে রেখে এরপরে আমাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই। এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে চাই, তবে ৭১-এ একটা বিরতির সময় হয়েছে, ৭১ জার্নালে ফিরে আসছি এবং প্রশ্নগুলো নিয়েই ফিরে আসছি। একাত্তর জার্নাল এবং আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি ছোট্ট একটি প্রসঙ্গে একটু আসতে চাই, যে তানভীরের সাথে আমরা যে ধরনের আলাপগুলো করছিলাম তাতে করে যাতে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনেরই আশাটা মোটামুটি অনির্দিষ্ট, মানে অনিশ্চিত এবং মানে যে কোনো কারণেই হোক তারা এই মুহূর্তে দেশে আসছেন না বলেই মনে হচ্ছে। সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই মুহূর্তে তারা আসছেন না। তো সেটাই যদি হয়, আসলে আমি সত্যি জাকারিয়া কাজল আপনার কাছে জানতে চাই যে সামনে পৌর নির্বাচন আছে, সামনে দলের বড় বড় সিদ্ধান্ত আছে, সেইখানে বিএনপির অবস্থানটি কি? শোনেন, বিএনপি সম্পর্কে একটা কথা, এটা শোনা না, এটা আসলে দেখা যায় যে বিএনপি আসলে তো লন্ডন থেকে পরিচালিত হতো, তারেক রহমান দিয়ে তো বিএনপি চলতো এবং ওই সিদ্ধান্তগুলি তো লন্ডন থেকে আসতো। এখন মা অ্যাড হয়েছে, এতে বিএনপি যেভাবে চলছিল ওটার উপর যে খুব এফেক্ট হবে এটা আমি মনে করি না, কারণ বিএনপির মেজর সব ডিসিশন সবকিছু দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি তার কাছ থেকে আসতো, এবং তিনি যেভাবে দলকে চালাতেন সেভাবেই চলতো। এখন ছেলের সঙ্গে সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যান যুক্ত হলো, ছেলের সঙ্গে মা যুক্ত হলো, যদি দল চালাতে হয় তারা ওভাবে চালাবে। যদি ওভাবে এই মুহূর্তে দলটা চালানো, রিমোট কন্ট্রোল সেটা কতটুকু যৌক্তিক বা কতটুকু এফেক্ট করবে বা দলের উপর অন্য কোনো, কারণ এতে করে কিন্তু অনেকের হতাশা চলে এসছে। আপনি দেখেন যে কিছুদিন আগে একজন রিজাইন করলো দল থেকে, কালকে আবার আরেকজন রিজাইন করলো, এগুলোকে কালকে একজন নির্বাহী কমিটির সদস্য, আজকের কাগজে ছাপা হচ্ছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কি রুমি সামরুমি, তিনি গেলেন, একে একে কিন্তু গতকাল করেছেন। এইভাবে যদি না, এবং এতে করে হয় কি, যেটা হয় যে আমাদের এখানে যে মপটা, যেমন বিএনপি কোনো মিটিং, যে প্রেস ক্লাব ভিত্তিক যে আলোচনাগুলো হয়, বিএনপি দেখবেন অনেক লোক এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু তারা কিন্তু অভ্যস্ত যে তারেক রহমান এবং ইভেন বেগম জিয়ার চেয়ে তাদের কাছে তারেক রহমান অনেক গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে। তো সেই তারেক রহমান যদি এত বছর লন্ডনে থেকে দল চালায়, তো বেগম জিয়া ওখান থেকে রিমোট কন্ট্রোলে চালাবে, তো সেটা দলের জন্য সুদূর প্রসারী কি প্রভাব ফেলবে এটা নিয়ে আমার আপনি তো বলছেনই যে পৌর নির্বাচনের সিদ্ধান্তটি আসবে যদি দেশে নেত্রী ফিরে আসেন, তারপর এটা তাদের বক্তব্য, এটা বিএনপির বক্তব্য, তাদের বক্তব্য, আমি সেটি বলছি, আপনি সেটি উল্লেখ করলেন। আমার প্রশ্নটি হচ্ছে যে সেই রকম যদি হয় সত্যি, যে নেত্রীর মানে শারীরিকভাবে উপস্থিতিটা দলের জন্য একটা বড় সিদ্ধান্তের বিষয়, তাহলে আসলে বিএনপির পক্ষে এখন কি কি কাজ করা সম্ভব আর সম্ভব না সেটি নিয়ে তো প্রশ্ন ওঠে। একটা জিনিস হয় যে আমরা যদি খুব একেবারে সুনির্দিষ্টভাবে মন্তব্য করবার চেষ্টা করি, একটা হলো যে বাইরে থেকে যে দল চালানোর উদাহরণ নেই তা না। আমি একটু ওই ব্যাকগ্রাউন্ডটাই দিই যে বেনজির ভুট্টো এক সময় ওখানে রিফিউজ করে, ইউরোপে ছিলেন বা লন্ডনে ছিলেন, উনি পাকিস্তান পিপলস পার্টি চালানোর চেষ্টা করেছেন, অনেক শাসক এরকম এইসব জায়গায় থেকেছেন, মধ্যে থেকেছেন, কিন্তু কথা হলো যে সেগুলো কোনোটা সফল হয়েছে, কোনোটা সফল হয়নি। যেগুলো সফল হয়েছে সেগুলো আমরা লক্ষ্য করেছি তার দেশে খুব কাঠামো ছিল, নেতৃত্ব দেবার, সিদ্ধান্ত দেবার লোক ছিল, হয়তো বিভিন্ন লেয়ারের লোক ছিল। পাকিস্তান পিপলস পার্টি পেরেছে, বা আফ্রিকার কোনো দেশের লোক মধ্যপ্রাচ্য থেকে চালিয়েছে। এখন উনি যেটা বললেন, দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্যে থাকার সময় ওনার নির্দেশনা নিয়ে দল চলেছে, সেটা খুব একটা অলিখিত বা একবার অজানা না, এটা মোটামুটি জানা সবার। তাতে দলের বর্তমান কি অবস্থা, যদি পরিস্থিতির এরকম দাঁড়ায়, সেগুলো কিন্তু আমরা বারবারই উল্লেখ করছি যে দলের সংগঠনের অবস্থা, মামলা মোকদ্দমার অবস্থা,
গ্রেপ্তার মামলা ইত্যাদি সবকিছু মিলে খুব একটা গোছানো অবস্থায় নাই, সেটা তাদের নেতাদের কথায় বোঝা যাচ্ছে। এখন তারও বড় যিনি নেতা, একেবারে দলের যিনি প্রধান, তার আগে প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন, তিনিও এখন সেখানে। এখন জেলে। সব মিলিয়ে বিষয়টি একেবারেই দেখেন, আমরা তানভীরের কাছ থেকে যতগুলো উত্তর পেতে চেষ্টা করেছি, এটা মোর দেন ইনাফ। মানে ও যে উত্তরগুলো দিয়েছে সেগুলো যদি আপনি যুক্তরাজ্যের কমিউনিটি পত্রিকায় খোঁজেন পাওয়া যাবে না, বা সেখানকার আকাশে বাতাসেও যেগুলো ভাসে তার থেকে অনেক গুছিয়ে সে আপ্রাণ চেষ্টা করেছে আমাদের এই ক্রিটিক্যাল কোয়ারিজ গুলোর উত্তর দিতে। তাতে কয়েকটি জিনিস খেয়াল করেন। একটা হলো এই দুজন নেতার সুস্থতা অসুস্থতার একটা ব্যাপার, সেটা শারীরিক মানসিক অনেক কিছুই হতে পারে। সেখানে তার নিরাপত্তার কথা তুলছেন, মামলার ব্যাপার আছে এবং দল গোছানোর ব্যাপার আছে। যখন এতগুলো বিষয় একসাথে হয় তখন কোনোটাই হয় না। অর্থাৎ এটার যদি আপনি একটা কনসেপচুয়াল ধারণা দেওয়ার চেষ্টা করেন, 4-5টা ইস্যু নিয়ে যখন আমরা জাগলিং করতে থাকি তখন আসলে কি দাঁড়ায় রাজনীতিতে? তার মানে কি কোনোটাই না। এখন তাহলে উদাহরণ ওইটাই দাঁড়ায় যে হয় ওখান থেকে এই শীর্ষ দুজন নেতা নির্দেশনা দিয়ে দেশ চালাবেন, আর তা যদি না হয়, আমি বিএনপির প্রসঙ্গে বলবো না, এই ধরনের ক্ষেত্রে আমাদের মতো রাজনৈতিক অভিজ্ঞতায় যেটা দাঁড়ায়, দূরত্ব বাড়বে, নির্দেশনা কাজ করবে না, তারপরে যা হয় নির্দেশনাহীন একটি দলের যা পরিণত হয় অন্যান্য ক্ষেত্রে সেই পত্রপত্রিকা দেখে নেই। ঘটনা ঘটে। পত্রপত্রিকায় সকালের খবর আছে, ইয়াবায় সর্বনাশ, লাল নীল গোলাপি থাবায় যুব সমাজ, ফ্রান্স জুড়ে অভিযান, সিরিয়ায় আইএস এর অবস্থানে ফ্রান্সের বিমান হামলা। আমার মনে হয় যে এটি পুরনো খবর হয়ে গেছে, সারাদিন আমরা এটি দেখছি। আসলে আজকে দুই বিশেষজ্ঞের অভিমত দেখতে পাই না, সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আইজিপি, পুলিশ প্রধান, পুলিশের মহাপরিদর্শক আজকে বলেছেন, কারণ প্রফেসর হাসান আজিজুল হক, তাকে লেখক বুদ্ধিজীবী, তাকে আজকে যখন হুমকি বার্তা পাঠানো হয়েছে, এবং তার আগে ডক্টর আনিসুজ্জামান, তাকে পাঠানো হয়েছে, এবং বিভিন্ন কথা সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, শ্রেণী পেশার মানুষকে এই হুমকি পাঠানো হচ্ছে, তাদের সবাইকে এরকম নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সেটি পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন। দৈনিক জনকণ্ঠ, ডুবছে আবাসন খাত, মহাসংকট, 13,000 ফ্ল্যাট অবিকৃত। মানে সেটি তো আমরা বেশ কিছুদিন ধরেই শুনতে পাচ্ছিলাম যে রিয়েল এস্টেট ব্যবসা এখন খুবই খারাপ অবস্থার মধ্যে আছে বাংলাদেশে। এটি তাদের একটি নিজস্ব প্রতিবেদন। এরপর রয়েছে সংবাদ, শেষ হলো বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলন, দাতাদের অর্থায়নের আশ্বাস। বিভিন্ন ধরনের শিরোনাম দেখতে পাই প্রধান শিরোনাম হিসেবে, কারণ খুব বড় শিরোনাম, অভিন্ন শিরোনাম আজকে নেই। 2.5 লাখ মানুষের ক্যান্সার হয় প্রতি বছর দেশে, মাওলানা ভাসানীর 39তম মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখতে পাচ্ছি, চারুকলার জয়নুল আবেদিনের, শিল্পী আমি দেখতে পাই না, চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা, মলয় তারপর বালা, খুব সম্ভবত নাম মলয় বালার চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। এরপর রয়েছে যুগান্তর, সেই ছবি যেখানে চিরুনি অভিযানের ছবি দেখতে পাই, এবং এখানে হচ্ছে প্রধান যিনি অভিযুক্ত আব্দে সালাম, যাকে গ্রেফতার করা যায়নি এখনো, এই পর্যন্তই শুনেছিলাম, তিনি দেখতে পাই ইনসেটে তার ছবি। প্যারিসের পর ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের, বেলজিয়ামের নাগরিক মূল পরিকল্পনাকারী, তিনি বেলজিয়ামে বসেই এই কাজ করেছেন তেমনটি শুনতে পাওয়া যাচ্ছে। নতুন বছরেই নিষিদ্ধ হচ্ছে জামায়াত, যুগান্তর বেশ নিশ্চিত হয়ে লিখছে 2016 সালের মধ্যেই জামায়াত নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হতে যাচ্ছে তেমনটি জানা যাচ্ছে। এরপর রয়েছে প্রথম আলো, মাঠে নেমেই কন্ডিশন বুঝবে অস্ট্রেলিয়া। সবকিছুতেই আমি বিস্ময়সূচক একটি চিহ্ন দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়া বিষয়ক যে কোনো খবরেই মনে হচ্ছে যে একটি করে বিস্ময়সূচক চিহ্ন এসেছে। মাঠে নেমেই কন্ডিশন বুঝবে অস্ট্রেলিয়া। লুই কানের নকশা বিনষ্টকারীদের জবাবদিহি করতে হবে। যদিও আমার এখানে বেশ কিছু প্রশ্ন আছে। লুই কানের মূল নকশা, আজকে হয়তো সেই সময়টা পাওয়া যাবে না, লুই কানের মূল নকশা ফিরিয়ে আনার জন্য একটা রদবদল হবে, সেখানে কোনো কবরের নকশা ছিল না, কিন্তু সেখানে মেট্রো রেলের কোনো নকশাও ছিল না, তো সেটি কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে কি হবে, কিভাবে মূল নকশাটা ফেরত আসবে, উন্মুক্ত বা অবমুক্ত না করাই ভালো। উন্মুক্ত না করাই বোধহয় ভালো। প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী হামিদ, হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় কি হয়েছে সেটি জানি না, 2 জন রোগীকে এনাম মেডিকেল কলেজ। প্যারিস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বাংলাদেশি তারেকের পর রয়েছে বিভিন্ন দেশে হামলার হুমকি আইএসের। ভোরের কাগজ, অত্যন্ত হৃদয় বিদারক ছবি, ফ্রান্স জুড়ে গতকাল 1 মিনিটের নিরাপত্তা পালনের আগে প্যারিসে কান্নায় ভেঙে পড়েন সন্ত্রাসী হামলায় স্বজন হারানো 2 নারী। সাকা মুজাহিদের রিভিউ আজ, নিজামীর আপিলের শুনানি। এইখানে ফিরছি।
আজকে খুব গুরুত্বপূর্ণ দিন এবং যেটি জনাব জাকারিয়া কাজল একটু আগে বলছিলেনই যে সকালবেলা আসলে সারা দিনটা কিভাবে যাবে ঢাকাবাসীর জন্য, মানে এটি খুব কঠিন বোঝা। কারণ আমার মনে হয় যে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হবে, কারণ এই দুটো ঘটনা একসাথে ঘটতে যাচ্ছে। একই দিনে রিভিউয়ের শুনানি হতে যাচ্ছে, আবার অস্ট্রেলিয়া দলও খেলতে যাচ্ছে। এই দুটো ঘটনা একসাথে, এটি আমি জানি না এটি কাকতালীয় ব্যাপার নিশ্চয়ই, কিন্তু এই দুটো ঘটনা একসাথে ঘটতে যাওয়ানোর জন্য আমার মনে হয় নিরাপত্তা বলয়টা অনেক সুদৃঢ় করা হবে। জনাব জাকারিয়া কাজল, ব্যাপারটা কাকতালীয় হলেও কিন্তু দুটোই খুব অ্যালার্মিং। আপনি জানেন যে আমরা একটু প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা ইত্যাকার বিষয়, আর এ পর্যন্ত যতগুলি রায় হয়েছে তার চেয়ে কিন্তু সেন্সেশনাল বেশি হচ্ছে বিশেষ করে সাকা চৌধুরীর রায়টা। আপনারা জানেন যে বিভিন্নভাবে এটা নিয়ে যত চেষ্টা করা হয়েছে, যতভাবে ইন্টারন্যাশনাল মিডিয়া বা বাইরের লোকজনকে ইনভলভ করা হয়েছে এবং সাকার যে নেটওয়ার্ক, এটা আমরা সবাই জানি, এটা খুব সহজ ব্যাপার হবে বলে মনে হয় না। আপনি দেখেন কালকে একদিকে খেলার জন্য রাস্তাঘাট বন্ধ যেটা বলেছি, আর একটা তো থাকেই গণজাগরণ মঞ্চ, শাহবাগ এলাকা একটা ইয়ে থাকবে। তবে সবার মধ্যে কিন্তু চোখটা থাকবে, কারণ মুজাহিদের ব্যাপারে মোটামুটি কিন্তু কেন জানি মানুষের একটা পারসেপশন আছে যে ওটা সাকারটা নিয়ে কিন্তু এখনো অনেকের মধ্যে একটা শেষ দোদুল্য মুহূর্তে মনোভাব আছে যে শেষ কি মুহূর্তে একটা হয়ে কি যায় হয়। যেন তো শেষ ভীষণ নাটকীয় ছিল পুরো হ্যাঁ, মামলার ভীষণ নাটকীয় ছিল। শুনানিটা। কাজে প্রার্থনা করি তেমন কিছু হবে না, তবে একটা আশঙ্কা থেকেই যে কালকে ঢাকার অবস্থা, আর ঢাকায় এমন একটা শহর, একটা সড়ক যদি বন্ধ করে দেওয়া হয় এটার এফেক্ট কিন্তু পুরো শহরে পড়ে। কালকে একটা ওয়ার্কিং ডে, টুইসডে, তো কালকে আসলে সপ্তাহের মাঝখানের দিন কাজে, এবং ওই এলাকাটা আপনি যেটা বলছিলেন যে বাণিজ্য কেন্দ্রগুলি, হাইকোর্ট থেকে আরম্ভ করে স্টেডিয়াম পর্যন্ত যদি বন্ধ থাকে, আমার মনে হয় না এই শহরে কেউ কাল নড়াচড়া করবে। হাইকোর্ট থেকে আরম্ভ করে স্টেডিয়াম, এইদিকে শাহবাগ এবং মোটামুটি ত্রিভুজাকৃতির হয়ে একটা সাইড। কাজে কালকে শহরে কেউ বেরোতে পারবে, তবে লেটেস্ট প্রে, যে হোপ যে কোনো অঘটন যাতে না ঘটে। একটি বিষয় শামীম রেজা একটু আপনার কাছে শুনে নিয়ে বিরতিতে যাব, সেটি হলো যে মানে রিভিউ পিটিশনের শুনানি সেটি আমরা দেখেছি যে হয়তো খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, এক কথায় হয়ে যেতে পারে। সেই শুনানি মানে খারিজ করা হয়েছে না গ্রহণ করা হয়েছে সেটিও গ্রহণ তো হয়েছে, হ্যাঁ গ্রহণ করা তো হতেই পারে, সেটি হলে আবার আরো বেশি শুনানি হবে, দীর্ঘ হবে, কিন্তু যাই হোক সেটি একটা বাক্যেও শেষ হয়ে যেতে পারে সেরকম সম্ভাবনা আছে। সকাল 10টার মধ্যে হয়তো কালকে কিন্তু এক বাক্যই হবে, গ্রহণ করা হলো অথবা হলো খারিজ করা হলো। আমার মনে হয় যে কালকে যদি আসলে অস্ট্রেলিয়ার এই উদ্বেগ যদি আগে থেকে এতটা প্রকাশিত না হতো যে এই কারণে আমরা খেলতে যাব না, হয়তো আমাদের এতখানি নিরাপত্তার চিন্তা করতে হতো না, তাই না, এই খেলাকে ঘিরে। তো সেটা একটা বাড়তি চাপ নিঃসন্দেহে তাদেরকে আনাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। আর কালকে যেটার কথা বলেন, এটা তো আসলে মতামত বা মত দেওয়ার আলোচনা করবার কিছু নেই, সুযোগ নেই, যেটা আমরা এখানে আসার আগেও আলাপ করছিলাম। মত দেওয়ার বিষয় দুটো উচ্চ আদালতই কিন্তু আমি মানে যেটাই আসলে নিশ্চিত হতে চাই যে বিষয়টি এরকম তো যে 1 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, এটা তো আসলে আমরা ঠিক আইনের ভাষায় বলতে পারবো না, কিন্তু সাধারণভাবে বললে এরকম হয় যে একটা বিষয় যেটা দুটো আদালতে একই রকম বিষয় রয়েছে, একই পদ্ধতি, একই বিচারক, একই আদালত, সুতরাং এটা আসলে গ্রহণ করা হলো কি হলো না, এই আবেদনটি গ্রহণ করা হলো না খারিজ করা হলো। এই ধরনের রিভিউ আসলে যে গ্রাউন্ডে পুনর্বিবেচনার সুযোগ থাকে সেটা আর এখানে একেবারে টাইমিংটা আমার ধর এর আগের অভিজ্ঞতা বলে সবগুলো কিন্তু মানে সকালে 11টার মধ্যে আমরা জেনে যাই যে আসলে কি হলো। এই বিষয়ে হয়তো আমি জানি না যে এর মধ্যে যদি আমরা চট করে কোনো আইনজীবীর সাথে একটু যোগাযোগ করে শুনে নিতে পারি যে এটি তাহলে তো টেকনিক্যাল বিষয়গুলো তিনি বলতে একটু জানতে পারবো। হয়তো একটি বিরতি নিয়ে নিচ্ছি, দেখা যাক যে এর মধ্যে কিছু জানা যায় কিনা। ইচ্ছা করি টেকনিক্যাল উত্তর আমরা একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ব্যারিস্টার তুরিন আফরোজ আছেন। একটু চট করে শুনে নিই কালকের বিষয়গুলো, আইনি দিকগুলো। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছু বিষয় একটু আমাদের পরিষ্কার করবার ছিল, আইনি কিছু বিষয় যদি একটু সাহায্য করেন আমাদেরকে। আগামীকালকে যে বিষয়টি হতে যাচ্ছে, দুটি মামলার মানে দুজন, আগামীকালকে না ইনফ্যাক্ট আজকে সকালবেলায় যেটি হতে যাচ্ছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সাকা চৌধুরী, তাদের দুজনেরই রিভিউ আবেদনের শুনানি হতে যাচ্ছে। মানে এটি কি যে আবেদন গ্রহণ করা হলো অথবা খারিজ করা হলো, এটুকুই কি আজকে সকালবেলা আমরা আদালতের কাছ থেকে জানতে পারবো? না, ঠিক তা নয়। রিভিউর কিছু গ্রাউন্ড রয়েছে, সেটার উপরে শুনানি শোনা হবে আগে। সুতরাং সেই শুনানি একদিনও হতে পারে,
অল্প শুনেই তারা সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, বা হয়তো এটা 2-3 দিনও চলতে পারে, এটা আমরা এই মুহূর্তে তো বলতে পারছি না। আর কালকেই সিদ্ধান্ত হচ্ছে এটাও বলা যাচ্ছে না, কারণ এমন হতেই পারে দুই পক্ষ কেন তারা রিভিউ করেছেন এই যুক্তি তো তারা তুলে ধরবেন, আবার তার পাল্টা যুক্তি অ্যাটর্নি জেনারেল সাহেব তুলে ধরবেন। দুই পক্ষের শুনানি শেষে রিভিউ গ্রহণ হলো নাকি রিভিউ রিজেক্ট হলো সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ সেটি কালকেও জানতে পারতে পারি, কালকে নাও জানতে পারতে পারি। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে খারিজ হয়ে গেলে তো খারিজ হয়েই গেল, তার মানে আপিল বিভাগের যে সিদ্ধান্ত সেটি বহাল থাকলো। যদি গ্রহণ হয় তাহলে কি হবে? যদি গ্রহণ হয় তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আদালত প্রথমত যৌক্তিক কারণটি দিবেন যে তাদের সিদ্ধান্ত কি হবে। যেমন এর আগে মানে আমরা এর আগে রিভিউতে এখনো সুযোগ পাইনি যে রিজেক্ট হয়েছে মানে একসেপ্ট হয়েছে সেটা আমরা জানি না। তবে যদি একসেপ্ট হয় তাহলে একটা স্বাভাবিক দিক হচ্ছে সেক্ষেত্রে হয়তো তার শাস্তিটি কমে যেতে পারে। মানে তখন কি আবার নতুন করে পুরো মামলাটি পরিচালিত হবে? না না না, একেবারেই না। রিভিউ ইনফ্যাক্ট রিভিউতে মেরিট ওপেন করাই যায় না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটি সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে হয়তো যদি রিভিউ গ্রহণযোগ্য হয় যে কোনো একটা মিস্টেক হয়ে গেছে সেখান থেকে মানে সেই সিদ্ধান্তের পরিবর্তন হবে, আসতেও পারে। তার মানে আগামীকালকে আদালতের কার্যক্রমে কতক্ষণ এই মামলাগুলো পরিচালিত হবে সেটি আমরা নিশ্চিত নই এখনো। ব্যারিস্টার তুরিন আফরোজ? না, একেবারেই না। আর কোনো কিছু জানবার আছে কিনা? আমার মনে হয় আমরা আইনগত দিকটি পরিষ্কার হয়েছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তুরিন আফরোজ, অনেক রাতে আপনাকে বিরক্ত করলাম এবং ৭১ জার্নালে আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে বিষয়টি পরিষ্কার। সুতরাং কালকে কোনো সিদ্ধান্ত আসতেও পারে, নাও আসতে পারে, এবং কালকে সারাদিনই আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতে পারে, আবার দীর্ঘায়িত হতে পারে। কালকে বা পরশু বা কয়েকদিন ধরেও চলতে পারে। আদালত এমন একটা ব্যাপার যে অ্যাসিওর করতে কেউ কিছু বলতে পারবে না, মানে বলার আমরা কোনো মন্তব্যে না গিয়ে বরং যিনি আইন যিনি এটার সঙ্গে সম্পৃক্ত এবং সকালবেলার জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। একটি ছোট্ট প্রসঙ্গ একটু করে শুনে নিই। সেটি হলো যে প্যারিসের বিষয় নিয়ে আর কথা আজকে বলতে চাই না, বেশ কয়েকদিন ধরে আমরা অনেকক্ষণ কথা বলেছি। পুলিশের মহাপরিদর্শক বলছেন যে নিরাপত্তা দেয়া প্রত্যেককে ব্যক্তিগতভাবে সম্ভব নয়। নিশ্চয়ই সম্ভব নয় নাকি জনাব জাকারিয়া গাজল? না, সম্ভব না, কিন্তু উনি আরেকটা কথা বলেছেন, যেটা উনি বলেছেন যে হাসান আজিজুল হককে হুমকি যারা দিয়েছে তাদের শনাক্ত করা হবে, ডক্টর আনিসুজ্জামানকে। তো আমরা কিন্তু শনাক্ত করা গেছে, আমরা কাছাকাছি পৌঁছেছি, এই কথাগুলি কিন্তু খুব কনফিউজিং। আপনি যদি শনাক্তই করেন, ধরছেন না কেন? আপনি দেখেন আগের খুন যেগুলো হত্যা হলো তখনই কিন্তু বলা হয়েছে, মানে পুলিশের এই অভ্যাসটা কবে যাবে? আমি ব্যাক টু সাগররুনি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হবে। তো এই জাতীয় কথাগুলো কিন্তু এখন আর লোকে ঠিকভাবে নেয় না। উনি যদি শনাক্তই করে থাকেন, প্রফেসর আনিসুজ্জামানের মতো একজন লোকে ধরছেন না কেন? আর নিরাপত্তা সবাইকে দেওয়া সম্ভব নয়, এটা আমি মানি। সবাইকে ইন্ডিভিজুয়ালি নিরাপত্তা দেওয়া হয়তো সম্ভব না, সবাই যাতে নিরাপদ বোধ করেন সেই কাজটা তো উনারই করার উচিত। পুলিশের দায়িত্বটা কি? ওনার দায়িত্ব তো যে আমি যাতে নিরাপদ বোধ করি সেটা এনশিওর করা, বক্তৃতা দেওয়া তো না। একেবারে একই মত। দেখেন, নিরাপত্তার ধারণাকে এত সংকীর্ণভাবে উপস্থাপন করা ঠিক না। আমরা কোনোদিনই বলিনি যে ওই জায়গায় একজন পুলিশ দাঁড়িয়ে থাকবেন কিংবা একজন ডক্টর আনিসুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিকভাবে একজন গানম্যান থাকবেন। এটা কি প্যারিসে সম্ভব? এটা কি লন্ডনে সম্ভব? সম্ভব। এখন যেটা উনি বললেন, আমিও তার সঙ্গে এটাকে আরেকটু সম্প্রসারণ করব যে এমন একটা ব্যবস্থা করা, এমন নজরদারি বাড়ানো যে যাতে করে প্রতিটা মানুষ নিরাপদ বোধ করে, নিরাপদে থাকতে পারে। এটা কোন অবস্থাতে বলা হচ্ছে না যে 15 কোটি মানুষের পাশে 15 কোটি পুলিশ দাঁড়িয়ে থাকবে। এটা অসম্ভব, অবাস্তব একটা অলিক ব্যাপার। কারণ পুলিশের বাহিনীর কাছ থেকে যখনই আমরা এই ধরনের কথাবার্তা বলতে চাই তখনই বিভিন্ন পরিসংখ্যান শুনি। মার্কিন যুক্তরাষ্ট্র এতগুলো খুন হয়, ফ্রান্সে এতগুলো এরকম হয়, যুক্তরাজ্যে এটা হয়। হয়তো আজকে সময় নেই, তাহলে কিন্তু ওই কথা বলতে হবে যে এই সন্ত্রাসী আক্রমণের আগে কিন্তু 3000-এর বেশি লোককে শনাক্ত করা ছিল ফ্রান্সে, 2000-এর উপরে লোককে ব্রিটেনে শনাক্ত করা আছে, সেটা তারাই জানাচ্ছেন এবং সেটা অন্য প্রক্রিয়ায় তারা করেন। তারপরে হয়তো ফাঁকফোকর গোলে সেটা অন্য আলোচনার বিষয়।
সুতরাং এই উদাহরণগুলো সবসময় তুলনা হিসাবে দেওয়াটা ঠিক না। কিন্তু এই যে আপনারা না, দুজনে যে উদাহরণগুলি- লাইনটি শেষ করলেন সেটি হচ্ছে যে মানুষ আসলে নিরাপদ বোধ করে পরিবেশটা এটাই তৈরি করা, সে গুরুত্বপূর্ণ। ব্যবস্থাটা করা। এটাই গুরুত্বপূর্ণ এবং তাদের কাছে প্রত্যাশাও তাই, মানে তাদের অপরাধ দায়িত্ব ঘটতে পারে এবং নানান ধরনের খুন জখম রাজনীতি পৃথিবীর বহুত কিছু ঘটতে পারে, কিন্তু প্রস্তুতি থাকবে। কিন্তু প্রস্তুতি থাকবে এবং বিচার আইন এই যে আমি ইত্যাদি বিষয়গুলো এক তৎপর মিনিট হবে। বলি, তারা বলছে এই কদিন আগেই তো আমেরিকায় ছাত্রদের মেরে ফেল, আরে বাবা ওখানে তো মারার পর ধরা হয়। সেই মানুষ জিনিসটা জানে যে বড়। আইনের শাসন আছে সেখানে। অনেক ধন্যবাদ জনাব জাকারিয়া কাজল এবং অনেক ধন্যবাদ জনাব শারমিন রেজা এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আপনারা আছেন আমাদের সাথে, থাকবেন আমাদের সাথে, বিশেষ করে একটু কিছুক্ষণ থাকবেন এই অনুষ্ঠানের সাথেও। তার কারণ হচ্ছে আমরা অন্যান্য টেলিভিশনের যে সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এবং জাতীয় আন্তর্জাতিক সব সংবাদ শিরোনামই দেখতে পাবেন আমাদের বড় পর্দায়। তবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে আমরাও বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে। প্যারিস হামলার মূল হোতা শনাক্ত, এক হামলাকারী গ্রেফতার, ওয়াশিংটনে হামলার হুমকি। এখনো আতঙ্কে ফ্রান্সবাসী, ইউরোপ জুড়ে নীরবতা, প্রদীপ জ্বালিয়ে নিহতদের স্মরণ। সাকা চৌধুরী মুজাহিদের রিভিউ শুনানি শুরু কাল, সাকার স্ত্রীর রিট কার্যতালিকা থেকে বাদ। খালেদার অনুপস্থিতিতে স্থবিরতা, ধরপাকড়ে বিপর্যস্ত বিএনপি। এবং মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানোর বাধা কাটল। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, স্বস্তিতে নগরবাসী। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। প্যারিসে 8 হামলাকারীর একজনকে আটকের খবর অস্বীকার বেলজিয়ান পুলিশের। পরিচয় মিলেছে 5 জনের। ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে আইএসের ভিডিও প্রকাশ। 5 বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদেরের স্ত্রীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা, একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। এবং চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। বিদেশে স্বেচ্ছা নির্বাসনে খালেদা জিয়া ফেরায় বাধা না থাকলেও মামলা থেকে রেহাই নেই, বললেন 2 মন্ত্রী। গণগ্রেপ্তারের আতঙ্কে দেশবাসী, খন্দকার মাহবুবের দাবি অপরাধে জড়িতরাই আটক হচ্ছে, জানালেন আইজিপি। বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকারকে সাবধানী হতে বলল দাতা গোষ্ঠী, বিদেশ নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ। এবার ওয়াশিংটনে হামলার হুমকি দিল আইএস, প্রতিরোধে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ফ্রান্স। বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে ঢাকায় অস্ট্রেলিয়ার ফুটবল দল, কালকের ম্যাচে অন্তত ড্র করতে চায় বাংলাদেশ। Is the aftermath of Friday's terror attacks in Paris and the hunt for those responsible. There's a huge security operation going on in a suburb of Brussels. Police are hunting for key suspect Salah Abdul Salam, who rented a car to carry the gunman to the concert hall where most people lost their lives. There are also reports that this man, Abdul Hamid Aboud from Belgium, ordered the attacks on the French capital from Syria. As a gesture of solidarity with France, a minute's silence has been held across Europe. Belgian police raid homes in the capital, Brussels, searching for suspects in the Paris attacks. Dozens of people have been arrested in France following more than 150 police raids across the country. France launches retaliatory airstrikes on ISIL's stronghold in Syria. Defeating ISIL remains the main focus at the G20 summit in Turkey as pressure mounts on Russia to target the armed group.